আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমাকে একটু জানাও তো সবকিছু ক্লিয়ার কিনা, সাউন্ড টাউন সব ক্লিয়ার আছে কিনা, এই জিনিসটা একটু ইনশিওর করো আমাকে আগে। সব ক্লিয়ার কিনা একটু জানাও তো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। সাউন্ড শোনা যাচ্ছে আই থিঙ্ক। আচ্ছা, ক্লিয়ার কিনা একটু জানাও তো, যারা প্রেজেন্ট, যারা জয়েন দিতেছো। ইফতেকার ইফতেকার ওয়ালাইকুম সালাম। রাজিয়া ফারজানা ওয়ালাইকুম সালাম। তোমরা একটু শেয়ার দিয়ে দাও, একটু শেয়ার দিও তোমরা, যারা 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 শেয়ার দিও, আমি শেয়ার দিয়ে তাদের নামগুলো পরে আমার ক্লাসটি স্টার্ট করবো। একটু তোমরা শেয়ার দিয়ে দাও, নিজেদের টাইম লাইন শো করানোর জায়গায় শেয়ার দিয়ে ডান লিখে দাও, যে শেয়ার ডান। এই জিনিস একটু করো, তাড়াতাড়ি করো। হ্যাঁ, শোনা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, একটু শেয়ার দাও, তোমরা শেয়ার দাও। ইফতেকার ওই অন্যান্য অন্যান্য গ্রুপগুলোতে তোমরা শেয়ার দিয়ে দাও। একটু শেয়ার দাও, আমরা শেয়ার দেওয়ার পরই স্টার্ট করবো ক্লাস। আচ্ছা, সব ঠিক আছে না? ফারুকুল ইসলাম বস ওয়ালাইকুম সালাম। ফারুকুল ইসলাম, আনন্দ ইসলাম ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তোমরা কে কোন জায়গা থেকে, একটু জানাও তো, কে কোন জায়গা থেকে, এই একটু জানাও আমাকে। এটি একটু জানাও, কে কোন জায়গা থেকে, এই জিনিসটি একটু আমাকে জানাও। নাবিল আক্তার জেরিন ওয়ালাইকুম সালাম। নাসরিন, শেয়ার অপশন নাই, শেয়ার অপশন আছে তো, শেয়ার অপশন আছে। শেয়ার ডান, যে রাজিয়া ফারজানা শেয়ার করছে দেখছো। তোমরা শেয়ার দাও, শেয়ার দিয়ে শেয়ার ডান লিখে দাও, শেয়ার দিয়ে শেয়ার ডান দাও। যারা যারা শেয়ার করতেছো প্রত্যেকে নিজের টাইম লাইনে শেয়ার করে ডান লিখে দাও। হ্যাঁ, মোহাম্মদ পুরান জয়েন হয়েছে আমাদের সাথে। আর কিছু জয়েন হোক, তারপরে আমরা স্টার্ট করবো। দেখো, আমরা আজকে পড়বো রসায়ন। এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা মোটামুটি আমরা অ্যাডমিশন প্লাস একাডেমিক, অ্যাডমিশনটাকে আমরা প্রাধান্য দিব, দেন একাডেমিক, কারণ তোমরা একাডেমিক কিন্তু এতদিন পড়ে আসছো। এখন আমরা অ্যাডমিশনকে প্রাধান্য দিয়ে একাডেমিকের দিকে যাব। আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পরিমাণগত রসায়ন পড়বো। পরিমাণগত রসায়ন, রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, যেই চ্যাপ্টার থেকে মূলত তোমার ম্যাথমেটিক্যাল টার্মগুলাই অ্যাডমিশনে আসছে। বাট কিছু কিছু টার্ম আছে যে টার্মগুলো আমাদের এক্সপ্লানেশন, যেগুলো আমাদের বুঝতে হয়, বুঝতে পারলে কিন্তু আমরা অ্যাডমিশনে বেসিক ক্লিয়ার থাকলে ওই জিনিসগুলো আমরা খুব তাড়াতাড়ি সলভ করতে পারি। এই জিনিসটা আমরা আজকে দেখাবো তোমাদের। পরিমাণগত রসায়ন, পরিমাণগত রসায়ন বলতে আমরা কি বুঝি? পরিমাণগত রসায়ন বলতে বুঝি আমরা যে একটা রাসায়নিক বিক্রিয়া আছে না, রাসায়নিক বিক্রিয়ার কয়টা পার্ট? দুইটা পার্ট। একটা হলো বিক্রিয়ক আর একটা হলো উৎপাদ। বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত। এই বিক্রিয়ক আর উৎপাদের যে মূল ভিত্তিক গণনা, তাকে কি বলা হয়? পরিমাণগত রসায়ন। এখন তোমাকে যদি কেউ আস্ক করে যে তুমি পরিমাণগত রসায়ন পড়তেছো, পরিমাণগত রসায়ন বলতে কি বোঝায়, তখন তুমি কি বলবা? রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক ও উৎপাদের যে মূল ভিত্তিক গণনা, বিক্রিয়কে মাইন্ডেড দেখো, রাসায়নিক বিক্রিয়া, এখানে আমি লিখছি বিক্রিয়ক। ধরো বিক্রিয়ক এ প্লাস বি, এখান থেকে উৎপাদ হলো কি সি, তাহলে এই সি আর এ প্লাস বি এর যে মূল ভিত্তিক মাইন্ডেড মূল ভিত্তিক গণনা, তাকে কি বলা হয়? পরিমাণগত রসায়ন। এখন তোমার কোশ্চেন হচ্ছে, পরিমাণগত রসায়ন পড়ার সময় তোমাকে কিছু জিনিস আরো জানতে হবে। জিনিসগুলো কি? মোল, মোল সংখ্যা, পদার্থের মোলার আয়তন, এই এই জিনিসগুলো কি তোমাকে বেসিক একটা কনসেপ্ট রাখতে হবে। এই কনসেপ্ট রাখতে পারলে কিন্তু তুমি সামনের দিকে খুব সুন্দরভাবে যেতে পারবো। আমি আশা করি তোমরা এতদিন এই কনসেপ্টগুলো গ্যাদার করতে পারছো। একটা জিনিস লক্ষ্য করো, মোল বলতে আমরা কি বুঝি? কোনো একটা যৌগ, যৌগ মিন্স কি? কম্পাউন্ড। এখন কম্পাউন্ডটা কিরকম হতে পারে? পানি হতে পারে, অ্যামোনিয়া, অ্যামোনিয়া হতে পারে, মিথেন হতে পারে। যে কোনো যৌগের কি আণবিক ভর, কি মাইন্ড ইট, নট পারমাণবিক ভর, যে কোনো যৌগের আণবিক ভরকে কি বলা হয়? মোল ভর। এখন দেখো, কোন একটা যৌগের আণবিক ভর, এখন আমরা একটা যৌগ নিলাম পানি। পানি একটা যৌগ না? দেখো এখানে হাইড্রোজেন অ্যাটম আর অক্সিজেন অ্যাটম মিলিত হয়ে কি হয়েছে? H2O হচ্ছে। এই H2O কি? একটা যৌগ। এই যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভরকে কি বলে? মোল বলে। এখন এই পানির আণবিক ভর কত আমাকে একটু জানাও তো কমেন্ট করে। এই 18 সামথিং, ঠিক আছে, এরকম কিছু একটা হবে। 18 গ্রাম পানির আণবিক ভর, 18 গ্রাম। কেননা এখানে হাইড্রোজেনের 2 আর অক্সিজেনের 16, 2 আর কত? 16, 18 হয়। তুমি একটু শেয়ার দাও, শেয়ার দাও। আমরা ক্লাসে এখনো প্রবেশ করবো, একটু শেয়ার দিয়ে দাও। সবাই নিজের নিজের টাইম লাইনে শেয়ার দিয়ে দাও। হ্যাঁ, অনেকেই বলছো রাজে ভাই গোলা দেখা যাচ্ছে, একটু একটু গোলা দেখা যাবে। আসবে কে এম আলী রেজা ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ রশিম ওয়ালাইকুম সালাম। রংপুর থেকে। আচ্ছা, তোমরা কে কে এম আলী রেজা খুলনা থেকে, কে কোন জায়গা থেকে জিনিসটা একটু জানা যায়, কোন জায়গা থেকে তোমরা ক্লাস জয়েন দিছো।
আরেকটা জিনিস তোমার মূল থেকে জানতে হবে, মূলের ক্ষেত্রে ফর্মুলা বরে কিন্তু তোমার আণবিক বর, আণবিক বরকে ফর্মুলা বর বলা হয়। কি ফর্মুলা বর, এমসিকিউতে এই জিনিসগুলো আসে, জেনে রাখতে হবে ফর্মুলা বর। এখন তোমার প্রশ্নে আসতে পারে যে এই যে ফর্মুলা বর না, সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলা বর কত, তাহলে আমাকে একটু জানাতো সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলা বর কি। আমরা প্রথম বেসিক থেকে যাব, সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলা বর আমি বলছি, কিন্তু ফর্মুলা বর মিন্স তোমার আণবিক বর, তাহলে সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলা বরটা কি হবে এই জিনিস একটু লিখে জানো। নেক্সট 2 নম্বরে দেখো, 2 নম্বরে আমরা কি বলতেছি, মোল সংখ্যা। মোল সংখ্যা, মোল সংখ্যা কি, একটা পদার্থের ভর, পদার্থের ভর ডিভাইডেড বাই পদার্থের গ্রাম পারমাণবিক ভর। মাইন্ড ইট, গ্রাম পারমাণবিক ভর। পদার্থের ভরকে আমরা কি করব, পদার্থের গ্রাম পারমাণবিক ভর দ্বারা যখন ডিভাইড করব তখনই আমরা একটা মোল সংখ্যা পাবো। এই মোল সংখ্যা এখন আমরা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব দেখো, 36 গ্রাম আমরা ধরলাম, বইয়ের অনুসারে আমরা যাবো, কারণ অ্যাডমিশনে বইয়ের বাইরে আসবে না। এই 36 গ্রাম নিলাম, হ্যাঁ এই 36 গ্রাম পরিমাণের ভিতর তোমার কার্বনের পরিমাণ কতটুকু, এই জিনিসটা আমাদের ডিফাইন করতে হবে। এখন একটা পদার্থ হচ্ছে 36 গ্রাম, তার ভিতরে কি আছে, তোমার কার্বন আছে, হ্যাঁ কার্বন আছে আর পানি আছে। ধরো একটা পদার্থের ভিতর 36 গ্রাম একটা পাত্রে আছে, তার ভিতরে কার্বন পাই আমরা, পানি পাই। এখন এদের মোল সংখ্যা নির্ণয় করতে হবে। 36 গ্রামের ভিতরে কার্বনের মোল সংখ্যাটা কত, দেখো কার্বনের ক্ষেত্রে মোল সংখ্যা হবে কত জানো, পদার্থের ভর, তাহলে পদার্থের ভর কত 36 গ্রাম, পদার্থের ভর কত 36, হ্যাঁ আর কি বলছে পদার্থের গ্রাম পারমাণবিক ভর, তাহলে গ্রাম পারমাণবিক ভর কত আমরা বের করতেছি, কার্বন, তাহলে কার্বনের কত 12 গ্রাম, তাহলে 36 কে আমরা কত দ্বারা ডিভাইড দিব, 12 দ্বারা, তাহলে আমরা কত মোল পাবো, 36 কে 12 দ্বারা ডিভাইড করলে আমরা 3 মোল পাবো। এটা কি, এটা তোমার কার্বনের জন্য। এখন আমরা আরেকটা জিনিস বলছি কি, পানি, কার্বনেরটা বের করলাম আর পানি, এই 36 গ্রামের ভিতরে পানি কতটুকু, এই জিনিসটা তোমরা করে দেখাও তো। 36 গ্রামের ভিতরে পানি কতটুক মোল থাকে, পানির মোল কতটুক, লক্ষ্য করো 36 ডিভাইডেড বাই পানি কত, দেখো হাইড্রোজেন 2 প্লাস অক্সিজেন 16 ইকুয়াল কত 18, তাহলে কত 36 ডিভাইডেড বাই 18, তাহলে আমার দাঁড়ায় কত 2 মোল। তাহলে তোমার অ্যান্সার কি হবে, যদি 36 গ্রাম কোনো একটা পদার্থের ভিতর কার্বনের মোল সংখ্যা কত 3 মোল এবং পানির মোল সংখ্যা কত 2 মোল। জিনিসটা বুঝতে পারছো, ইজি সিম্পল, বাট আমরা সিম্পল থেকে স্টার্ট করব, কঠিন যাব না। এটা দেখো, এটা কে কে জানো আমি একটু দেখতে চাই, এই জিনিসটা আমি একটু দেখতে চাই যে সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলা বর কত, এই জিনিসটা কে কে জানাইছো, হ্যাঁ অনেকেই বলছো 2 ইবনে আইরিন তিথি, ওয়ালাইকুম সালাম। দেখো সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলা বর তোমার 58.5। আমি তো বলছি যে ফর্মুলা বর মিন্স তোমার আণবিক বর, ফর্মুলা বর মিন্স আণবিক বর। দেন শেষে তোমার পদার্থের মোলার আয়তন, পদার্থের মোলার আয়তন বলতে আমরা কি বুঝি, এক পদার্থের মানে একটি পদার্থের যে পাত্রের ভিতর যে একটা পদার্থ যতটুক আয়তন ধারণ করে তাকে কি বলে, পদার্থের মোলার আয়তন। এখন এই এমসিকিউর জন্য আমাদের পদার্থের মোলার আয়তন কোন কোন জিনিসের উপর নির্ভরশীল করে, এই পদার্থের মোলার আয়তন 3টা বিষয়ের উপর নির্ভর করে। কি কি বিষয়, বিষয়গুলো হলো তোমার পদার্থের অবস্থা, কি পদার্থের অবস্থা, পদার্থের অবস্থা, টেম্পারেচার পদার্থের অবস্থা, তাপমাত্রা, পদার্থের অবস্থা তাপমাত্রা এবং চাপ। এই তিনটা এলিমেন্টের উপর কি নির্ভর করে, নির্ভরশীল, এদের উপর নির্ভর করে কি পদার্থের মোলার আয়তন। এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। পদার্থের অবস্থা মানে যে একটা পদার্থ থাকে না, তার তো একটা অবস্থা থাকে, সেটা কি গ্যাসীয় অবস্থায় থাকে নাকি তরল অবস্থায় থাকে নাকি কঠিন অবস্থায় থাকে, এই জিনিসটাকে এখানে মিন করেছে পদার্থের অবস্থা। এই পদার্থটা কোন তাপমাত্রায় থাকে, ইজ ইট রুম টেম্পারেচার অর ইজ ইট তোমার প্রমাণ টেম্পারেচার, প্রমাণ তাপমাত্রা কোন তাপমাত্রায় থাকে, বা শূন্য তাপমাত্রায় কোন তাপমাত্রা থাকে, এই জিনিসটা ডিপেন্ড করে তাপমাত্রা দ্বারা। চাপ, চাপ কত চাপ থাকে একটা রুমের ভিতর, কতটুকু চাপ থাকে, এই জিনিসটা নির্ভর করে। পদার্থের অবস্থা তাপমাত্রা এবং চাপের উপর কি নির্ভর করে, পদার্থের মোলার আয়তন নির্ভরশীল। এখন এই পদার্থের মোলার আয়তনের ভিতরে আমাদের কিছু ইনফরমেশন জানতে হবে। আমি আগেই বলছি ক্লাসটা তোমার অ্যাডমিশন রিলেটেড, সো
এখানে তোমাকে বোরিং লাগানো যাবে না। অ্যাডমিশন মানেই তোমাকে অনেক ইনফরমেশন জানতে হবে। আর যদি তোমাকে একাডেমিক পরে আমি কিছু ম্যাথ করাবো, ওই ম্যাথগুলো থেকে আসবে। আমার কিছু জানো তো, তরল অবস্থায় H2, দ্যাট মিন্স পানির মোলার আয়তন কত? তরল অবস্থায় পানির মোলার আয়তন কত? আমাকে এটা জানাও। আরেকটি ইনফো জানতে হবে তোমার, গ্যাসীয়, এটা তরল আর এটা গ্যাসীয় অবস্থায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মাইন্ড ইট, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এন্ড 1 অ্যাটমসফিয়ার চাপে পানির মোলার আয়তন কত? এই দুইটা ইনফো খুব ইম্পর্টেন্ট, তোমাকে একক সহকারে মনে রাখতে হবে। যত সহজ তত সহজ নয়, কিন্তু সহজ কথা যায় না বলা সহজই। জিনিসগুলো এরকম। এখানে দেখো, তরল অবস্থায় পানির মোলার আয়তন 18 মিলিলিটার, মাইন্ড ইট, মিলিলিটার, 18 মিলিলিটার। এন্ড গ্যাসীয়, এটা কি গ্যাসীয়? এটা গ্যাসীয় অবস্থাটা মিন করতেছে। গ্যাসীয় অবস্থার টেম্পারেচার কত? 100 ডিগ্রি সেলসিয়াস, খুব স্লো ভাবে যাচ্ছে। এন্ড 1 অ্যাটমসফিয়ার চাপটা কত? 1 অ্যাটমসফিয়ার চাপে পানির মোলার আয়তন কত? পানির মোলার আয়তন হলো 30.6 লিটার। যাতে এইখানেই তোমার এগুলো মুখস্থ থাকে। দেখো, এখানে কিন্তু লিটার, এখানে একক লিটার, এখানে একক মিলিলিটার, এগুলোই মনে রাখতে হবে। 30.6 লিটার, ওটা কি 18 মিলিলিটার। এই দুইটি ইনফো তোমাকে মাথায় রাখতে হবে। পদার্থের মোলার আয়তন শেষ। আমাদের এখন জানতে হবে যে গ্যাসীয় মোলার আয়তন সম্পর্কে আমাদের একটা ধারণা রাখতে হবে। আচ্ছা, তোমরা কে কে জয়েন দিচ্ছ একটু শেয়ার দাও। শেয়ার দেওয়া হয় না আজকে মেবি খুব একটা। 30.6 লিটার, ঠিক আছে। রাজিয়া সুলতানা লিখছো 30.8, নেশমা লিখছো ইফতেখার ব্রাহ্মণবাড়িয়া থেকে। দেন আসো আমরা কি গ্যাসীয় মোলার আয়তন সম্পর্কে জানবো। কি 4 নাম্বার, গ্যাসীয় মোলার আয়তন। দেখো, গ্যাসীয় মোলার আয়তনের ভিতরে কিছু ইনফরমেশন আছে, যে জিনিসগুলো আমাদের জানতে হবে। এখন আগেরটা পড়ছে কি পদার্থর মোলার আয়তন, আর এটা কি গ্যাসীয় মোলার আয়তন। গ্যাসীয় যখন মোলার আয়তন বলবে তখন দুইটা জিনিস তোমাকে ডিফাইন করা থাকে। ডেফিনিট মিন্স কি নির্দিষ্ট, ডেফিনিট টেম্পারেচার মানে তাপমাত্রা, ডেফিনিট টেম্পারেচার এন্ড কি প্রেসার। এই দুইটা জিনিস কি থাকে তোমার যখন গ্যাসীয় মোলার আয়তন বলে, তখন কি তাপমাত্রা ও চাপ কি নির্দিষ্ট থাকবে। এন্ড এখানে তোমাকে জানতে হবে 3টা স্টেপ জানতে হবে। এই যে গ্যাসীয় মোলার আয়তন জানতে হবে 3টে স্টেপে। আমি 3টে স্টেপ তোমাকে কিরকম দেখাচ্ছি। দাঁড়াও, এসটিপিতে মোলার আয়তন, এসটিপিতে মোলার আয়তন। কেউ জেনে থাকলে লিখো, এগুলো খুবই বেসিক, আমি সবাই জানো, দো আমি এগুলো কন্টিনিউ করতেছি। এন্ড বি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, টেম্পারেচারে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোলার আয়তন। লিখো, যারা জানো তারা লিখো। এন্ড এসএটিপিতে মোলার আয়তন। একটু লিখো, এই জিনিসগুলো তোমাকে লেখো, আমি তো তারপর তোমাকে বুঝাবো। এসএটিপি মিন্স কি, এসটিপি আর এসএটিপি এই দুইটা ডিফারেন্সটা তোমাকে আমি দেখাবো। এসএটিপির মোলার আয়তন দেখো 22.4 লিটার পার মোল, 22.4 লিটার পার মোল। এন্ড 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোলার আয়তন কত?
24.04 লিটার পার মোল অ্যান্ড এসএটিপি টেম্পারেচারে মোলার আয়তন কত 24.789 লিটার পার মোল। এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে। এই এসএটিপি মিন্স কত 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা কি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে কি রুম টেম্পারেচার। রুম টেম্পারেচার মানে কি কক্ষ তাপমাত্রা। আর এসটিপি মানে কি, এসটিপি মানে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দেখো তাপমাত্রা যত বৃদ্ধি পাবে 0, 20, 25 তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কি হয়েছে তোমার এই যে মোলার আয়তন গুলো বৃদ্ধি পেয়েছে। তাহলে কি টেম্পারেচার প্রপোর্শনাল টু বি। তাপমাত্রা এইখানে দেখো জিনিসগুলো একটু অকওয়ার্ড হলে মনে রাখতে হবে। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তোমার মোলার আয়তন গুলো কি বৃদ্ধি পাইছে। এইটা সবাই উঠাইছো, এখানে মনে রাখো 22.4 তারপর 24.04 দেন 24.789। নেক্সট আমরা একটা সম্পর্ক জানবো এন ও এন এর ভিতর রিলেশন। এদের মধ্যে আমরা কি রিলেশন জানবো। এদের মধ্যে কি রিলেশন, এদের মধ্যে রিলেশন কি রকম এই জিনিসটা তোমাকে জানতে হবে। এদের মধ্যে রিলেশন কি তোমার রিলেশন কি এরকম, এই যে এই বিয়ে এই রিলেশন কি মিন্স করে, এটা কি এই রিলেশন মিন্স করে, বলতে পারি এরকমই একটা রিলেশন মিন্স করে। তাহলে রিলেশনটা কিরকম দাঁড়ায় n ইকুয়াল n এ। তাহলে এখানে আমি n দ্বারা কি বুঝাচ্ছি আর n এ দ্বারা কি বুঝাচ্ছি এটা আমাকে জানতে হবে। এই রিলেশনটা মনে রাখতে হবে তোমাকে। n এ দ্বারা তোমার অ্যাভোগাড্রো সংখ্যা বুঝাচ্ছি। n এ দ্বারা কি অ্যাভোগাড্রো সংখ্যা বা এএফএমসি তে আসছে। অ্যাভোগাড্রো সংখ্যাটা কি 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23। এটা কি অ্যাভোগাড্রো সংখ্যা। এটা কি অ্যাভোগাড্রো নাম্বার। এটা কি এবার এএফএমসি এক্সামে আসছে, এটা এএফএমসি তে আসছে। এবার অ্যাভোগাড্রো নাম্বার যত তুমি সহজ পাবো স্কিপ করো ওই জিনিসগুলো আসে। এন দ্বারা কি তোমার একটা মৌলে বা যৌগে উপস্থিত অণুর সংখ্যা, কি উপস্থিত অণুর সংখ্যা। এই রিলেশনটা তোমাকে মনে রাখতে হবে। ম্যাথে আসবে না বাট তোমার এমসিকিউ তে এটা আসবে, সত্য মিথ্যা প্রশ্নে আসে। এখন আমরা একটা ইউনিফর্ম, এখন তোমাদের এই যে এই অধ্যায়ে একটা সূত্র দিব। একটা সূত্র দ্বারা তুমি সকল ম্যাথ গুলো করতে পারবে। একটা সূত্র দ্বারা জাস্ট সূত্র তোমাকে বুঝতে হবে, মাথায় বুঝা মানে নিতে হবে, ক্লিক করতে হবে, যাতে ম্যাথ দেখার সাথে সাথে তোমার ক্লিক করে কার সাথে কার রিলেশন হবে। এই জিনিসটা তুমি ক্লিক করতে পারলে কিন্তু খুব তাড়াতাড়ি এই ম্যাথ গুলো সলভ করতে পারবে একটা সূত্রের মাধ্যমে। সূত্রটি একটু লক্ষ্য করো, আমি বুঝিয়ে দিব যে কিভাবে মনে রাখবে। 1 মোল অণু ইকুয়াল 1 গ্রাম আণবিক ভর। 1 গ্রাম কি ভর, আণবিক ভর। এই ওয়ার্ড গুলো অনেকেই বুঝো না বুঝে মুখস্থ করো, কিংবা এদের কনভার্সন ফ্যাক্টরটা তুমি গ্যাদার করতে পারো না, যেটা তোমার ক্যালকুলেশনে পরবর্তী ঝামেলা সৃষ্টি করে। এটা দেখাই দিব আজকে। এতটি অণু, এটা অণু আর লিখলাম না, ঠিক আছে। আর 22.4 লিটার, এটা কি আয়তন। এটা দ্বারা কি সংখ্যা বুঝাচ্ছে, এটাকে দ্বারা অণুর সংখ্যা। হ্যাঁ, অণুর সংখ্যা, প্রশ্নে যখন অণুর সংখ্যা থাকবে হ্যাঁ তখন এইটা রিলেশন আনবা। আর এটা দ্বারা কি তোমার আয়তন, এটা দ্বারা কি আয়তনের রিলেশন। আর এটা দ্বারা মোল আর 1 গ্রাম আণবিক ভর, এই দুইটার কনভার্সন আমি তোমাকে দেখাবো।
প্রশ্নে যদি তোমার বলে যদি একটি অণুতে কত মোল আয়তন আছে বা কত লিটার আয়তন আছে, তাহলে একটি অণু বা এতটি অণুর ভিতর বা 20টি অণুর ভিতর কত লিটার পদার্থ আছে বা কত লিটার মৌলটা আছে, এই জিনিসটা তোমাকে যখন বলবে তখন তুমি এই দুইটার ভিতর রিলেশন করবা। এখন আমরা তোমাকে কিছু ম্যাথের টাইপ দেখাবো, এই টাইপগুলো একটু ফলো করো। এখান থেকে কিন্তু তোমার দাবিতে কোশ্চেন আসবে। 7টা ম্যাথ দেখাবো, ঠিক আছে? 7টা ম্যাথ এনাফ এই পোর্শন কমপ্লিট করার জন্য। ম্যাথগুলো সবাই উঠে, এগুলো বইতে আছে, বাট আমি একটা সিম্পল ওয়েতে তোমাকে দেখাবো যে একটা সূত্রের মাধ্যমে সব মনে রাখবা। একটি সোডিয়াম পরমাণুর ভর কত? একটি সোডিয়াম পরমাণুর ভর কত? এটা কত? এটা ম্যাথ 1। এখন দেখো এখানে কি বলছে, একটি, মাইন্ড ইট, একটি বলছে, কি বলছে? একটি কি পরমাণুর ভর? সোডিয়াম পরমাণুর কি বলছে? ভর বলছে। দেখো তাহলে আমাদের রিলেশনটা হবে কার ভিতর? দেখো এই যে টি, এই টি আর এই যে ভর, এদের মধ্যে রিলেশন হবে, এই দুইটার ভিতর রিলেশন হবে। তাহলে কিরকম দেখো, তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23। তাহলে আমরা কি রিলেশন করব? রিলেশন করব যে 6.02 ইন্টু 10⁻23t অণুর ভর কত বলো তো? এতটি অণুর ভর কত? 23 গ্রাম, যেহেতু এখানে সোডিয়াম বলছে। হ্যাঁ, দেখো কিরকম ভাবে 23 গ্রাম হয়। এই যে আণবিক ভর এখানে কত? 23 হবে, যেহেতু সোডিয়াম একটা অ্যাটম, আর এখানে কি টি বলছে, তাহলে টি হলে কি 1 গ্রাম আণবিক ভর, মানে একটি অণুর এই সোডিয়ামের আণবিক ভর 23 এর সাথে তাহলে কত টোটাল টি অ্যাভোগাড্রো সংখ্যাটা আসবে। তাহলে কি এতটি অণুর ভর এত গ্রাম, আমাকে বলছে একটি অণুর ভর, তাহলে সুতরাং একটি অণুর ভর, তুমি এগুলো দেখার সাথে সাথে করে ফেলতে পারবা। তখন জাস্ট তোমাকে বুঝিয়ে দিচ্ছি, 23 ডিভাইডেড বাই কত? 6.02 ইন্টু 10⁻23 গ্রাম। এখন কোশ্চেন ভাইয়া, ম্যাথে তো তোমার ক্যালকুলেশন, এই অ্যাডমিশন তো ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না বুয়েট ছাড়া, তাহলে আমি এগুলো কিভাবে বের করবো? এখন আমার কিছু সাজেশন আছে, আমি আজকে যেই ম্যাথগুলো করাবো এই ম্যাথগুলোর উত্তর তুমি মুখস্থ করবা প্রশ্নের সাথে সাথে। এখন তুমি এটার সাথে আর্গুমেন্ট করতেই পারো, বাট আমি তোমাকে একটা জিনিস বলতেছি যে কিছু জিনিস মুখস্থ করলে কিন্তু তোমার গুণা হবে না। গুণা হবে না, বাট একজন এটা ক্যালকুলেট করতে 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 তার 10 মিনিট শেষ, তার 20টা এমসিকিউ অ্যান্সার করার টাইম ওয়েস্ট হয়ে যাবে। আর তুমি দেখার সাথে সাথে কিন্তু অ্যান্সার দিয়ে দিলে, তুমি 30 সেকেন্ড বা 15 সেকেন্ড যা পূরণ করতে যতটুকু সময় লাগে। এখন কোশ্চেন হচ্ছে যে ম্যাথ মুখস্থ করবো, আপনি কি পাগলামি বলতেছেন বা পাগল হয়ে গেছেন? কিছু ম্যাথ তোমাকে যদি মেডিকেল রিলেটেড অ্যাডমিশনে তোমাকে যেতে হয়, কিছু ম্যাথ তোমাকে প্রশ্ন দেখার সাথে সাথে উত্তর বলতে হবে, মানে অপশন দেখলে তুমি যাতে চিনতে পারো যে এই ম্যাথের জন্য এই অপশনটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। এখন এটা মুখস্থই রাখতে হবে তোমাকে, আমি বলবো এই মানটা কত? 3.82 ইন্টু 10⁻23 গ্রাম। দেখবে এগুলো প্রশ্নে, তুমি কোচিং করবে না, দেখবে এগুলো বারবার আসে, দেখতে ম্যাথ আর করা লাগবে না। এ দেখবা যে একটি সোডিয়াম পরমাণুর ভর কত, তুমি অপশন দেখে এটা টিক দিয়ে দিবা। দেন আমরা ম্যাথ 2 তে দেখবো। আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে কিনা একটু বলো তো আমাকে, কার কোনো প্রশ্ন আছে কিনা? তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, অনেকেই উত্তর বলছো। হ্যাঁ, আমি কিন্তু খুব ধীরে যেতেছি, খুব ধীরে কচ্ছপের করতে চাইতেছি, কারণ ম্যাথ তো ধুমধাম পরে দিলাম আর হইলো না। ম্যাথ কত? 2। ম্যাথ 2টা কিরকম তোমার লক্ষ্য করো, একটি পানির অণুর ভর কত? একটি, প্রশ্নগুলো দেখলেই মনে হয় যেগুলো প্রশ্ন দিয়ে দিই, একটি পানির অণুর ভর কত? একটি পানির অণুর ভর কত?
দেখো এখানে কি বলছে, আবার একটি টি বলছে, দেখো আবার টি বলছে, তাহলে টি বললে কোনটা আসবে, অ্যাভোগাড্রো, অ্যাভোগাড্রো সংখ্যা। একটি পানির অণুর আবার কি বলছে, ভর বলছে, তাহলে আমরা পানির ভর কত, H2, তাহলে H কত 2 গ্রাম, ও কত 16 গ্রাম, প্লাস ইকুয়াল 18 গ্রাম, ফ্রাকশন আছে 18 সামথিং, বাদ ওটা বাদ। দেখো তাহলে আমার ম্যাথটা কিরকম হবে, দেখো বলছে একটি, তাহলে আমার আছে এতটি, তাহলে এতটি থেকে আমার একটি বের করতে হবে, তাহলে আমার 6.02 ইন্টু 10⁻23 টি অণুর ভর পানির ক্ষেত্রে 18 গ্রাম, তাহলে একটি অণুর ভর 18 ডিভাইডেড বাই কত, 6.02 ইন্টু 10⁻23 গ্রাম। উত্তরটা বলো তো, কেউ কেউ একজন উত্তরটা বলো, মাইন্ডেড পানি প্রশ্নে বলাই আছে, উত্তরটা একটু বলো তো আমাকে। উত্তরটা বলো। -2.66 × 10⁻23। আচ্ছা তোমারটা হয় না মাহফুজা মুন, 2.9 মানে 3 ধরতে পারো তুমি। দেখো এটা কিন্তু ক্যালকুলেট ইজি, দেখো জিনিসটা দেখো, তুমি 18/6 ধরো, এটা বাদ দাও, তাহলে 18 যদি তুমি এই 18কে যদি 6 দ্বারা ভাগ দেয় কত 3 না, তাহলে 10⁻23 এর উপরে দিলে কত, এটা মাইনাস হয়ে যাবে না, তাহলে কি 3 ইন্টু 10⁻20 গ্রাম হয়। বাট এখানে যে ফ্রাকশন আছে না, এই ফ্রাকশনের জন্য তোমার উত্তরটা কি হবে, 2.99, দ্যাট মিনস 3, 2.99 ইন্টু 10⁻23 গ্রাম। আর এইটাই কি, এইটাই একটি পানির অণুর ভর, তাহলে একটি পানির অণুর ভর কত, 2.99 ইন্টু 10⁻23 গ্রাম। ম্যাথ 2 গেল, বাচ্চা বাচ্চা ম্যাথ করা যাচ্ছে, এগুলোই আসবে, এগুলোই আসবে, মাথায় রেখো, পরীক্ষার হলে এগুলোই পারবা না। দেন আমরা কি ম্যাথ 3-তে যাবো। ম্যাথ 3-তে দেখো, আমরা ম্যাথ 3-তে কোনটা দেখো, 1 গ্রাম হাইড্রোজেনে, 1 গ্রাম হাইড্রোজেনে পানির ভর কত, 1 গ্রাম হাইড্রোজেনে পানির ভর কত, কি বলছি আমি, 1 গ্রাম হাইড্রোজেনে কতটি পরমাণু আছে, বা 1 গ্রাম হাইড্রোজেনে পানির ভর, না পানির ভর 1 গ্রাম, দাঁড়াও, 1 গ্রাম হাইড্রোজেন, 1 গ্রাম হাইড্রোজেনে কতটি পরমাণু, 1 গ্রাম হাইড্রোজেনে কতটি পরমাণু আছে। আবার দেখো প্রশ্নটা দেখো তুমি, এখন এই যে চারটা আমি দিছি না, এই চারটার ভিতর কার কার ভিতর রিলেশন হয়, দেখো কত টি বলছে, তাহলে টি বললে কি আমার অ্যাভোগাড্রো নাম্বারটা চলে আসলো, গ্রাম বলছে তাহলে আমার গ্রামটাও চলে আসলো। তাহলে আমার ম্যাথটা কিরকম হবে, এখানে ম্যাথটা তো বুঝতেই পারতেছো, এই দুইটার ভিতর রিলেশন করবা, এই দুইটার ভিতর রিলেশন করবা, রিলেশন করলে একটা উত্তর আসবে, এই উত্তরটাই তোমাকে মনে রাখতে হবে এখানে। দেন ম্যাথ 4, কারণ এই আগের টাইপ, এই ম্যাথটা কিন্তু আগের টাইপ। দেন ম্যাথ 4-এ তুমি কি করবা, দেখো 11 গ্রাম কার্বন, নোটে কিন্তু এই ম্যাথটা করে দিবা তুমি, 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কত টি অণু আছে, 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, আবার দেখো কত টি বলছে, 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতটি কি আছে, অণু আছে, 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতটি অণু আছে, লক্ষ্য করো, টি কতটি, কি কত টি, তাহলে কতটি দ্বারা কি বোঝাচ্ছে, আবারও অ্যাভোগাড্রো সংখ্যাকে বোঝাচ্ছে, গ্রাম, আবারও এইটা আসছে, দেখছো একটা সূত্রের মাধ্যমে তুমি করতে পারবা, জাস্ট ডিফারেন্ট আসলে, এই যে এইটা এইটা এইগুলোর ডিফারেন্স আসলে তুমি জাস্ট কনভার্সন ফ্যাক্টরটা তোমাকে বুঝতে হবে। তাহলে আমরা মূলত কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত, কার্বনের কত 12, অক্সিজেনের 16, তাহলে 16 দুগুণে কত 32, তাহলে 12 যোগ 32 কত 44 গ্রাম, তাহলে কার্বনের আণবিক ভর কত 44 গ্রাম।
তাহলে আমরা মূলত কার্বনের ভিতর, কার্বনের মূলটা ধরতে হবে না আমাকে। তাহলে 44 গ্রাম কার্বনে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড এ অণু আছে। অণু আছে কতটি বলো তো? 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড অণু আছে 6.02 × 10⁻23 টি। তাহলে সুতরাং 1 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণু আছে কত? 6.02 × 10⁻23 ডিভাইডেড বাই কত? 44। এখন তোমার কোশ্চেনে যদি বলতো যে 1 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কতটি অণু আছে, তাহলে এইটা ক্যালকুলেট করলেই হইতো। বা কোশ্চেনে কি বলছে? 11 গ্রাম। তাহলে সুতরাং 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণু আছে। লক্ষ্য করো 6.02 কে উত্তর বের করতে পারলে বলো 23 ইন্টু কত? 11 গ্রাম। তাহলে 11টা কি আমার এই সামনে যাবে। এখন একটু ক্যালকুলেশন দেখো, 44 এর ভিতরে 11 কত যায়? 4 বার, তাহলে 4। এখন তুমি যদি 6 এর 4 দ্বারা ভাগ দাও, দেখো 4 দুগুণা 8, তাহলে 1.5 হয় এখানে 8, কিন্তু এখানে 6, তাহলে এখানে 1.5 হয় 1.5 হয়। যে কনভার্সন সামথিং আছে না, সামথিং এর জন্য কিছু ডিফার করবে, ওই ডিফারটা আমি এখানে ক্যালকুলেট নিচ্ছি না। তাহলে কি হয়? 1.5 × 10⁻23 টি। কিছুটা কাছাকাছি হবে। তোমার উত্তরটা যদি সঠিক উত্তর তুমি দিতে পারো আমাকে লিখে জানাও। এটা নিয়ে কারো কোশ্চেন আছে কি একটু জানাও তো। হ্যাঁ, দেবুস লিপি বলছো, আহমেদ ইফতেখার বলছো, রাজিয়া ফারজানা বলছো, মাহফুজা মুন বলছো, আনন্দ ইসমা বলছো। আচ্ছা দেন আমরা নেক্সট ম্যাথে যাবো। এগুলো এখনই মনে রাখো, এগুলো এখনই মুখস্থর মতো করে নাও। দিন আসো ম্যাথ নাম্বার কত? 5। তুমি ম্যাথ 5-এ দেখো 16 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কতটি অণু আছে? কি 16 গ্রাম অক্সিজেন, 16 গ্রাম অক্সিজেনে কতটি অণু আছে? সেম সেম আগেরটার মতো, সেম আগেরটার মতো করে নিবা। আগেরটার মতো এটা কি সলভ করবা নিজে নিজে। দেন ম্যাথ 6-এ যাবো আমরা, টাইপ 6-এ যাব। টাইপ 6 লক্ষ্য করো, এইটা একটু করার মতো অঙ্ক। 1.7 গ্রাম অ্যামোনিয়া, এটা ম্যাথে আসছে, এইটা হুবহু ম্যাথে আসছে। 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়াটা কি গ্যাসের আয়তন কত? আয়তন কত? 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? লক্ষ্য করো এখানে কি আসছে? আয়তন আর কি গ্রাম, আয়তন আর গ্রাম রিলেশনটা কি? আয়তন আর গ্রামের ভিতর। তাহলে আমরা আয়তন বলতে জানি কি 22.4 লিটার। আর গ্রাম বলতে মূলত যে মূল যৌগটার গ্রাম ধরবো। তাহলে মূল যৌগটার আণবিক ভর কত? নাইট্রোজেনের কত? 14, আর 3টা হাইড্রোজেনের কত? 3। তাহলে যোগ করলে কত হয়? 17। কেন দাঁড়ায় কত? অ্যামোনিয়ার কত? 17 গ্রাম। তাহলে রিলেশন আমার হচ্ছে কার ভিতরে? 17 গ্রাম আর 22.4 লিটারের ভিতরে। এখন এই 17 গ্রামের ভিতরে 1.7 গ্রাম 1.7 গ্রাম অ্যামোনিয়া, 17 গ্রাম অ্যামোনিয়া থেকে 17 গ্রাম অ্যামোনিয়ার আয়তন হিসেবে 22.4 লিটার। বা আমি যদি 17 গ্রামের ভিতরে 1.7 গ্রামের আয়তন বের করতে চাই, সেটা কত হবে? এইটাই আমার কোশ্চেনে জানতে চাইছে, এটা আমরা এখন বের করব। দেখো আমরা লিখতে পারি দিস, ওয়েট, সতেরো গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন, 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। সুতরাং 1 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? 22.4 ডিভাইডেড বাই 17 লিটার। সুতরাং
কত বলছো 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন ইকুয়াল 22.4 ডিভাইডেড বাই 17 ইন্টু 1.7। এখন দেখো 1.7 17 ভিতরে দেখো তো 10 বার 10, তাহলে 10টা যদি আমি 22.4 এর ভিতরে ভাগ দিই তাহলে আমার আসে কত 2.24 লিটার। তাহলে এইটাই কি আমার 17 গ্রামের আয়তন হচ্ছে 22.4 লিটার, বা 1.7 গ্রামের আয়তন কত দ্বারা 2.24 লিটার। এইটা ম্যাথে আসছে, মনে রাখবা এইটা ম্যাথে আসছে। দেন 7 নম্বর, এটা কি কেউ কি বুঝছো? এগুলো বোঝা উচিত, এগুলো তো পারো তোমরা আমার জানা মতে। এগুলো পারে না এমন কেউ ইন্টারমিডিয়েটে থাকাটা বোকামি, তার থাকার অধিকার নাই, ইন্টারমিডিয়েট পড়ার মতো তার অধিকারই নাই। সেগুলো ওই 9 10এই পড়ে আসছে, তারপর আমি করাইতেছি কারণ এগুলোই আসে। হ্যাঁ দেবুস লিপি বলছো, আনান নেশমা বলছো, মাহফুজা মুন বলছো। আচ্ছা আর কেউ বলে না কেন? নেক্সট আমরা 7 নাম্বার ম্যাথে যাব। দেখো 72 গ্রাম পানিতে 72 গ্রাম পানিতে কত মোল পানি? 72 গ্রাম পানিতে কত মোল পানি, এটা দেখি বোঝা যায়। মোট গ্রামকে পানির আণবিক ভর দ্বারা ভাগ দেব, তাহলেই বের হয়ে যায়, আমি আগেই করাইছি। এবং কত মোল পানি এবং কতটি H2O অণু আছে, পানি অণু আছে। আমরা মোল সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে কি দেখাইছি? মোল সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে মোট ভর, এই যে মোট যে ভরটা, এই যে 72 গ্রাম, সূত্র লেখার প্রয়োজন নেই। এই যে 72 গ্রাম যেই ভরটা দেয় সেই ভরটাকে আমার যেইটা বের করতে বলা হয়েছে কত মোল পানি হবে, তাহলে পানি কি H2O, তাহলে কত 18 গ্রাম। তাহলে আমার দ্বারা কত, 18 গ্রাম দ্বারা আমি ভাগ দিব, ভাগ দিলে কত পাবো 18 কত 4 পাই না আমরা, এটা 4 না, তাহলে আমার দ্বারা কত 4 মোল। এখন বলছে এখানে কতটি H2O অণু পাওয়া যাবে, এইটা আমি কিন্তু এইখান দিয়েও করতে পারি, বাট আমি এখানে এই মোল দ্বারা করবো এখানে, কারণ তোমাকে সব অনেকগুলো দেখাইছি, এইটা দেখাইছি, আবার এইটাও দেখাইছি। এখন এইটার সাথে কত অণু, কতটি অণু না, এইটার সাথে এইটা অ্যাভোগাড্রো, এটা দেখাবো। তাহলে আমরা জানি যে 1 মোল ইকুয়াল কত থাকে তোমার, 1 মোল পানিতে কতটি অণু থাকে, এতটি। 1 মোল পানিতে অণু থাকে 6.02 ইন্টু 10⁻23T। তাহলে আমার প্রশ্নে কত মোল আসে, 4 মোল আসে। তাহলে সুতরাং 4 মোল পানিতে অণু থাকে 6.02 ইন্টু 10⁻23 ইন্টু 4T। তাহলে আমরা উত্তর করছি 6 দুগুণে কত, 4 6 কত 24, 24.0 কত 0.2 না, তাহলে 4 দ্বারা গুণ দিলে কত 0.08 ইন্টু 10⁻23T। উত্তর দ্বারা কত 24.08 ইন্টু 10⁻23T অণু থাকে যখন আমরা 72 গ্রাম পানি থেকে কতটি পানি অণু বের করতে বলা হয়, তখন এতটি পানি অণু বের হয়। এবং 72 গ্রাম পানিতে কত মোল পানি থাকে তখন সেটা বের করতে বলে কত মোল পানি থাকে, 4 মোল পানি থাকে। দেখি কে কে উত্তর লিখতে পারছো। আচ্ছা আমার এখানে কি নেট চলে গেল, শো করতেছে না কেন? হ্যাঁ তুমি অনেকেই বলছো 72 গ্রাম পানিতে 24.08 ইন্টু 10⁻23
বই দেখে বা বোর্ড ব্লার। এখন ক্লিয়ার কিন্তু? দেখো তো এখন ক্লিয়ার। আমরা শেষ দিব, এখন শেষ দিব, আমরা আস্তে আস্তে আগাবো, তোমাদের শেষ করিয়ে দিব। পরিপাক ও শোষণের আর একটা লেকচার দিলেই তোমার পরিপাক শোষণ শেষ। এবং দশম অধ্যায় পদার্থ বিজ্ঞান দ্বিতীয় প্রথম পত্রে দশম অধ্যায় আদর্শ গ্যাস ও গতিতত্ত্বে আর একটা লেকচার কিংবা দুইটা লেকচার লাগবে যদি আমি ম্যাথ করাই। দুইটা লেকচার করালে কিন্তু আমার ওই অধ্যায়টা শেষ হবে। এন্ড তোমাকে আমি তোমাদের আমি কি অধ্যায় পড়াইছি আমি আবার রিমাইন্ড দিই, যারা প্রথম থেকে আসো। উদ্ভিদ বিজ্ঞানের কোষ বিভাজন অধ্যায়টা আমি কমপ্লিট করছি। উদ্ভিদ বিজ্ঞানের সপ্তম অধ্যায়, সবচেয়ে কঠিন একটা অধ্যায়। এক্সাম্পল গুলো আমি এত সুন্দরভাবে তোমাকে বিভিন্ন পদ্ধতি জানানো হয়েছে, ওই পদ্ধতির মাধ্যমে তুমি ওই অধ্যায়টা সপ্তম অধ্যায়টা পড়ানো হয়েছে। দেন নবম অধ্যায়, এত বড় একটা হিউজ অধ্যায়তে তোমাকে পড়ানো হয়েছে, 3টে অধ্যায়। দেন আসলে রসায়ন, রসায়নের ক্ষেত্রে রসায়ন প্রথম পত্রে চতুর্থ অধ্যায় ক্লিয়ার করা হয়েছে। পিএইচ এর কিছু ম্যাথ আছে আর ওই পিকের ম্যাথ আছে, ম্যাথ ছাড়া সবকিছু করানো হয়েছে। দেন আসো তুমি জিকের ক্ষেত্রে, 5টা লেকচার নেওয়া হয়েছে 1947 থেকে 1952 থেকে প্রায় তোমার 1966 পর্যন্ত। দেন 1952 থেকে 1956, দেন 1956 থেকে 1966 এন্ড 1966 কি 6 দফা। দেন কিছুদিন আগে কি পড়াইছি মুজিবনগর সরকার। এই 5টা লেকচার দেওয়া হয়েছে। জিকের উপর আরো লেকচার আসবে 20-25 মিনিটের ভিতরে, ছোট ছোট লেকচার আসবে যাতে তোমরা ক্যাপচার করতে পারো, ক্লাসের মাধ্যমে ওই জিনিসগুলো ক্যাপচার করতে পারো। জিকের এই জিনিসটা পড়ানো হয়েছে। অ্যান্ড ইংরেজির ক্ষেত্রে কিন্তু আমরা মোটামুটি এই প্রশ্ন দেই, শর্ট ভিডিও টিডিও দেই, এছাড়া আরো কিছু আমরা দিব পরবর্তীতে, ব্যস্ততার কারণে দিতে পারতেছি না। এই জিনিসগুলো কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে। এন্ড এদের উপর লেকচার, এদের উপর ক্লাস নেওয়া, এই ক্লাসগুলোর উপর এক্সামও নেওয়া হয়। ক্যালকুলেটারে সেম অ্যান্সার আসে না, কারণ আমি তো তোমার ক্যালকুলেটারে সেম অ্যান্সার না আসার কারণ আছে আমি কিছু জিনিস দশমিকগুলো বাদ দিয়ে দিই সহজে হিসাব করার জন্য, যেটা তুমি অপশন দেখলে বুঝতে পারবা। আজকে আর আমরা পড়াবো না, এই পর্যন্তই। সবাই ভালো থাকো আর এক্সামগুলো দেওয়ার চেষ্টা করবা। আর অবশ্যই নোট জমা দিবা যারা ক্লাস করতেছো, পরে যারা ক্লাস করবা। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকো সবাই।